প্রায় 10 মিনিট পর অরণ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে ইনায়া এতক্ষণ ভিজা শরীরে দাঁড়িয়েছিল। অরণ্য ইনায়ার দিকে একবার তাকায়। ওয়াশরুমে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার। নিজের চোখ সরিয়ে নেয় ইনায়ের উপর থেকে। ইনায়া তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ইনায়া গোসল শেষ করে বাহিরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকাচ্ছে। অরণ্য তার পিছনে ইনায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, ইনায়া, তাড়াতাড়ি চুল শুকিয়ে নেন। চুল বেশি সময় ধরে ভিজা থাকলে ঠান্ডা লাগতে পারে। অরণ্যর হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ইনায়া তার চুল শুকাতে থাকে। অরণ্য নিচে চলে যায় খাবার খেতে। ইনায়া রেডি হয়ে নিচে যায়। সেখানে সাইমা অপেক্ষা করছিল তাদের জন্য। এই বাড়িতে খুব অল্প মানুষ থাকে আর তাদের মধ্যে বন্ডিং খুব ভালো না, যার জন্য ইনায়ার ভালো লাগে না। চৌধুরী বাড়ির সকল সদস্যকে সে ভীষণ মিস করে। সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে। ইনায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাকে দেখে সাইমা এগিয়ে এসে বলে, ভাবি, তুমি এত দেরি কেন করলে খাবার খেতে আসতে? আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আসলে আমি আর অরণ্য একটা জরুরি কাজে বাহিরে যাচ্ছি, যার জন্য ব্যাগ গুছাতে সময় লেগে গেছে। আচ্ছা, এখন চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। চলো। ইনায়া আর সাইমা খাবারের টেবিলে বসে। পাশের চেয়ারে অরণ্য বসে আছে। অরণ্য নিজের খাওয়া শুরু করে দেয়, তবে ইনায়া সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে। ইনায়া রেহানা বেগমের জন্য অপেক্ষা করছে, কিন্তু রেহানা বেগমের রুমের দরজা বন্ধ দেখে ইনায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, সাইমা, মা কোথায়? ওনার রুমের দরজা বন্ধ কেন? উনি কি খাবার খেতে আসবেন না? ইনায়ার কথা শুনে সাইমা অরণ্যর দিকে তাকায়। অরণ্য নিজের খাওয়া বন্ধ করে ইনায়াকে উদ্দেশ্য করে বলে, আম্মু নিজের রুমে নাস্তা করেন। সকলের সাথে টেবিলে বসে খাবার খাওয়া ওনার পছন্দ না। আপনি আপনার খাওয়া শুরু করেন, দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনায়া অবাক হয়। রেহানা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করেন না? রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা। পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ উনি না। সন্তানরা খাবার খাবে আর মা সেটা দেখে তৃপ্তি অনুভব করবে, এটাই সকল মায়ের চাওয়া থাকে। ইনায়া অরণ্যর কথা অনুযায়ী খাবার খাওয়া শুরু করে। এরপর খাবার খাওয়া শেষ করে সাইমা নিজের রুমে চলে যায়। অরণ্য আর ইনায়া সিঁড়ি দিয়ে উপরে চলে আসে। অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল এতক্ষণ। ইনায়া আর অরণ্য রেডি হয়ে নিচে নামে। এরপর সাইমার কাছ থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে। ইনায়া গাড়িতে বসে আছে। তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে অরণ্য। অরণ্যর চোখ মুখ জুড়ে গম্ভীরতা রয়েছে। গাড়িতে এখন নীরবতা বিরাজ করছে। ইনায়া হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য, আমাদের বিদায় দেওয়ার জন্য মা কেন আসলেন না? আমরা এতদিনের জন্য বাহিরে যাচ্ছি, উনি কি সেটা জানেন না? ইনায়ার মুখে ওর মায়ের কথা শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনায়ার দিকে তাকায়। অরণ্য গম্ভীর কণ্ঠে বলে, না, আম্মু আমাদের বিদায় দিতে কখনো আসবেন না, কারণ আম্মু আমাকে অপছন্দ করেন। কেন? সব কেনর উত্তর হয় না ইনায়া। একজন মা কেন তার ছেলেকে অপছন্দ করবে? তার সন্তান এতদিনের জন্য কোথাও যাচ্ছে, তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা কি তার করে না? যেই কারণে আপনি আমাকে ঘৃণা করেন, সেই কারণে আমার আম্মু আমাকে ঘৃণা করে। আমি আপনাকে ঘৃণা করি না অরণ্য। ভালো তো বাসেন না ইনায়া। যাকে নিজের আপন মা ঘৃণা করে তাকে অন্য নারী কি বা ভালোবাসবে? এই অরণ্য রাজ চৌধুরী জীবন যুদ্ধে বড্ড একা। অরণ্যর কথার মানে ইনায়া বুঝতে পারে না, শুধু তার বুকা বুকা নয়নে অরণ্যের দিকে তাকিয়ে থাকে। গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোনো কথা বলে নাই ইনায়ার সাথে। অরণ্যর সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে নিজের কাজের উপর রেখেছে। ইনায়ার দিকে ফিরেও দেখে নাই। ইনায়ার বড্ড অভিমান হয় অরণ্যের উপর। লোকটা কি তার কথায় রাগ করেছে? সকালে অরণ্যের মুড একদম পারফেক্ট ছিল, কিন্তু খাবার টেবিলে ইনায়ার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সকাল প্রায় 10টা। ইনায়া আর অরণ্যর গাড়ি রেল স্টেশনের সামনে এসে পৌঁছায়। অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায়। পাশ থেকে গাড়ির দরজা খুলে ইনায়া নামে। অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে
স্টেশনের ভিতরে চলে যায়। ইনায়া সেখানে দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর অরণ্য ফিরে আসে আর বলে, ইনায়া, ট্রেনের টিকিট ঠিক আছে, অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দেবে, চলুন যাওয়া যাক। অরণ্যর মুখে ইনায়ার নাম শুনে ইনায়ার মনে প্রশান্তি বয়ে যায়। অরণ্য অবশেষে তার সাথে কথা বলেছে। তাহলে কি অরণ্যের রাগ ইনায়ার উপর থেকে কমে গেছে? ইনায়া শান্ত গলায় বলে, অরণ্য, আপনার রাগ কি শান্ত হয়েছে? আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি। ইনায়ার মুখ থেকে সরি কথাটা শুনে অরণ্য ওর দিকে অবাক নয়নে তাকায়। সকালের ঘটনার জন্য ইনায়ার উপর রাগ করে নেয় অরণ্য। শুধু মায়ের কথা শুনে তার মনে জমে থাকা কষ্টের আগমন ঘটে, যার জন্য অরণ্য চুপচাপ থাকে। একজন সন্তানের জন্য মায়ের চোখে ঘৃণা দেখা সহজ কথা না। তবে ইনায়া আজ প্রথম অরণ্যকে সরি বলেছে। ইনায়ার চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে। ইনায়া কি তবে অরণ্যের রাগ দেখে ভয় পায়? কিন্তু ইনায়া এতটা ভীতু মেয়ে না। তাহলে কি ইনায়ার কষ্ট হচ্ছে অরণ্যের এমন ব্যবহার দেখে? অরণ্য মৃদুস্বরে জবাব দেয়, ইনায়া, আপনার উপর রাগ করে থাকার কোনো যথার্থ কারণ আছে কি? আর সকালে খাবার টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করা আপনার অন্যায় বা অপরাধ ছিল না। বাড়ির বউ হিসেবে সকলের খাওয়া দাওয়ার বিষয়ে জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে। অরণ্যর কথা শুনে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। তাহলে কি অরণ্য তার প্রতি রাগ বা অভিমান করে নাই? ইনায়া বলে, তবু আমার কোনো বিষয় না জেনে কথা বলা ঠিক হয় নাই। মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জানা ছিল না। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। ইনায়া, আমার যদি কষ্ট হয় তাহলে কি আপনার সত্যি খারাপ লাগে? নিজের শত্রুর উপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক না, কারণ মায়া থেকেই ভালোবাসার জন্ম হয়। অরণ্য, ভালোবাসা কথাটা এই ইনায়ার ভাগ্যে নাই, কারণ এই ইনায়া এতটা অবাগা যে ও যাকে ভালোবাসে সে তার জীবন থেকে হারিয়ে যায় বা তাকে ঘৃণা করে দূরে সরে চলে যায়। অরণ্য আর ইনায়ার জীবন এক নদীর 2 তীরের মতো, যাদের মধ্যে হাজারো যোগসূত্র রয়েছে। রেল স্টেশনে অনেক মানুষের ভিড় রয়েছে, যার জন্য অরণ্য ইনায়ার দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। অরণ্য বলে, ইনায়া, হাত ধরেন, অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারেন। ইনায়া অরণ্যর হাত শক্ত করে ধরে। অরণ্য আর ইনায়া রেল স্টেশনের ভিতরে চলে যায়। অনেক মানুষের সমাগম সেখানে, তবে তারা সফলভাবে ট্রেনের ভিতরে উঠতে পারে। অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুকিং করেছে। ইনায়া আর অরণ্য এখন সেখানেই বসে আছে। পাশাপাশি 2টা সিট, কিন্তু তাদের অপর সিটে 2 জন বয়স্ক মহিলা আর পুরুষ বসে আছে। যদিও তাদের সিট ভিআইপি, কিন্তু ট্রেনে হাজার হাজার মানুষের ভিড়, যার জন্য এর চেয়ে ভালো আয়োজন করা যায় নাই। সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতির দিকে ইনায়া আর অরণ্য তাকায়। তারা 2 জন হাসে। তারা একসাথে অনেক সময় কথা বলে। অরণ্য যথেষ্ট মিশুক, সকলের সামনে টাকা পয়সার অহংকার তার মধ্যে একদমই নাই। আর ইনায়া সকলের সাথে কথা বলতে পছন্দ করে। বয়স্ক লোকদের তারা দুজনেই সম্মান করে। বৃদ্ধ লোক বলে, আচ্ছা, তোমরা কি বিবাহিত? তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে না পারিবারিকভাবে? বৃদ্ধ লোকের কথা শুনে অরণ্য আর ইনায়া একে অপরের দিকে তাকায়। ইনায়া চুপ থাকে। অরণ্য উত্তর দেয়, জি, আমরা বিবাহিত, তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই। আমরা বিয়ের আগে একে অপরকে অপছন্দ করতাম, কিন্তু তবু পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে। তাই এখন আমরা জানি না এটা কি বিয়ে। অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা আর পুরুষ হেসে দেয়। ইনায়ার এমন করে বিয়ের কথা শুনে লজ্জা করছে। বৃদ্ধ মহিলা বলে, শোনো, যে বিয়ের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে, তারা একে অপরকে অপছন্দ করে সেই বিয়ে টিকে থাকে। ভালোবাসা কথাটা অদ্ভুত। অনেক মানুষ সারা জীবন বলে ভালোবাসি, কিন্তু আমাদের মনে তার প্রতি শুধু বিন্দুমাত্র অনুভূতি থাকে। আবার অনেকে ভালোবাসে কথাটা না বলেও ভালোবাসে। ইনায়া আর অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে। প্রায় দুপুর 12টা বাজে এখন। ইনায়া এত সকালে ঘুম থেকে ওঠার কারণে তার চোখে অনেক ঘুম। অরণ্য দেখে ইনায়া ঘুমিয়ে পড়েছে। সে তার কাছে যায়, ইনায়ার মাথা নিজের কাঁধে রাখে। ইনায়া মনে হয় একটু আরাম পেয়েছে, যার জন্য সে শান্তিতে অরণ্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইবান আজকে অফিসে এসেছে। মিলন সাহেব ইনায়ার পরিবর্তে কোম্পানির দায়িত্ব ইবানের হাতে দিয়েছে। ইবান এখন তার কেবিনে বসে অফিসের ফাইল চেক করছে। তবে প্রতিটা ফাইল সহ ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে অবাক হয়ে যায়। কোম্পানির প্রতিটা কাগজে আসল মালিক হিসেবে মিলন সাহেবের নাম দেওয়া আছে।
ইনায়ার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত। তাহলে কি ইনায়া প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করেছে? ইনায়ার সম্পত্তির পরিমাণ বেশি নাই, অতি সামান্য। শুধু তার একটা নিজস্ব ব্র্যান্ড আছে, যা এখন অনেক পপুলার। ইনায়া কোম্পানিতে জয়েন করার পর কোম্পানির উন্নয়ন আরও বেড়েছে দ্বিগুণ হয়ে। ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে ইনায়া এই কোম্পানি থেকে নিজের জন্য কিছুই নেয় নাই, শুধু সামান্য কিছু পারিশ্রমিক নিয়েছে, যা তার প্রাপ্য। তাহলে কি ইনায়া লোভী মেয়ে না? ইভান তার চেয়ার ছেড়ে উঠে যায়। এরপর জানালার দিকে তাকিয়ে ভাবে, ইনায়া কি সত্যি এত ভালো মেয়ে? ওর প্রতিটা কাজ বলে দিচ্ছে ও কতটা যোগ্য আর পরিশ্রমী। ইনায়া যা করেছে আমাদের জন্য তা অন্য কেউ করবে না। তাহলে কি ইনায়ার প্রতি আমার ধারণা ভুল? ইনায়াকে হারিয়ে কি আমি ভুল করলাম? বিকাল প্রায় 4টা। ট্রেন এসে পৌঁছায় গন্তব্যে। ইনায়া আর অরণ্য ট্রেন থেকে নামে। এরপর সেই বৃদ্ধ পুরুষ আর মহিলাকে বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্যে রওনা দেয়। ইনায়া এখন একটা রিকশার মধ্যে বসে আছে। পাশে বসে আছে অরণ্য। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রিকশা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্যের নাই, তাই তার বেশ ভালো সমস্যা হচ্ছে। রূপনগর যখন তারা পার হয় তখন ইনায়া এক অদ্ভুত অনুভূতি হয়। আজ প্রথম সে তার নানার বাড়িতে এসেছে। ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজন হিসেবে মাকে জেনে এসেছে ইনায়া। কিন্তু মায়ের মৃত্যুর পর ইনায়া রক্তের সম্পর্কের কাউকেই জানত না। ইনায়া রিকশা চালানো লোককে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে মৃত শফিক তালুকদার নামে কি কোনো মানুষকে আপনি চিনেন? তার একজন ছেলে ছিল যার নাম সাফায়েত, যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শফিক সাহেবের কথা শুনে রিকশাওয়ালা রিকশা থামিয়ে পিছনে ফিরে তাকায় আর বলে, আপনি শফিক সাহেবের কে হন? ওনার মারা যাওয়ার পর এই গ্রামে ওনার পরিচয় বা আত্মীয় কেউ কখনো আসে নাই। শফিক সাহেব আমাদের পরিচিত। আপনি কি ওনাকে বা ওনার ছেলে সাফায়েতকে চিনেন? শফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন, এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু ধনী হওয়ার পরেও ওনার মনে কোনো অহংকার ছিল না। সব সময় সবার সাথে হাসি খুশি মনে কথা বলতেন। প্রায় 10 বছর আগে উনি মারা যান। আচ্ছা, ওনার সন্তানদের বিষয়ে কি কিছু জানেন আপনি? শফিক সাহেবের 2 জন সন্তান ছিল। এক মেয়ে যে শহরে পড়াশোনা করত, কিন্তু সেখানে এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে। আর এক ছেলে সাফায়েত, যে প্রায় 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। সাফায়েত আর তার মায়ের কথা শুনে ইনায়া বুঝতে পারে এই লোক হয়তো তার পরিবারের বিষয়ে অনেক কিছু জানে। আর ওনার বয়স যতটুকু আছে তাতে তার মামার বিষয়ে ওনার ধারণা থাকতে পারে। ইনায়া বলে, আচ্ছা, সাফায়েতের মৃত্যুর পর ওনার লাশ কি এই গ্রামে নিয়ে আসা হয়েছে? ওনার লাশকে আপনার নিজের চোখে দেখেছেন? দেখেছি। সাফায়েতের জানাজাও করেছি আমি। ওই যে দূরে একটা কবরস্থান দেখছেন, সেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে। ইনায়ার চোখ যায় দূরে কবরস্থানের দিকে। সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর গুরুস্থান। তাহলে কি সত্যি সাফায়েত মারা গেছে? কিন্তু এত বছর পর সাফায়েতের নাম করে এসএস কোম্পানির দায়িত্ব তাহলে কে পালন করেছে? তাহলে কি সত্যি ইনায়ার অজানা শত্রু আছে? কিন্তু কে সে? বন্ধুরা, চলবে।